তো আজকে আমরা কোয়ান্টাম তত্ত্বের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, কিছু প্রশ্ন ও তাদের উত্তর সম্বন্ধে আলোচনা করব। তো এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ফোটন দ্বারা ইলেকট্রন এবং ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদনের উদাহরণ দাও। ফোটন দ্বারা ইলেকট্রন তৈরি হচ্ছে এবং ইলেকট্রন দ্বারা ফোটন উৎপন্ন হচ্ছে, তার উদাহরণ দিতে বলছে। তো আমরা আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে আলোক রশ্মি ধাতুপৃষ্ঠে আসছিল, অর্থাৎ ফোটন বয়ে নিয়ে আসছিল এবং সাথে সাথে কি হচ্ছে, ধাতুপৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হচ্ছিল। তাহলে সেটা আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে কি, ফোটন থেকে ইলেকট্রন বের উৎপাদন হওয়ার একটা উদাহরণ বলতে পারি। আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে এটা হয়। আর ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদন, ইলেকট্রন দ্বারা ফোটন, এক্স রশ্মির উৎপাদন প্রক্রিয়ায় ক্যাথোড রশ্মির উচ্চ বেগ সম্পন্ন ইলেকট্রন ধাতুপৃষ্ঠে আপতিত হলে এক্স রশ্মির ফোটন নিঃসৃত হয়। তাহলে ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদনের উদাহরণ কি হচ্ছে, এক্স রশ্মি উৎপাদন প্রক্রিয়ায় ক্যাথোড রশ্মির উচ্চ বেগ সম্পন্ন ইলেকট্রন ধাতুপৃষ্ঠে আপতিত হলে এক্স রশ্মির ফোটন নিঃসৃত হয়। এই একটা উদাহরণ বলতে পারি আমরা। আর এই যে দুটো প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়া হচ্ছে কি একে অপরের বিপরীত প্রক্রিয়া। একটা হচ্ছে ফোটন দ্বারা ইলেকট্রন, একটা ইলেকট্রন দ্বারা ফোটন হচ্ছে বিপরীত প্রক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া এবং এক্স রশ্মি উৎপাদন, এই দুটি হলো কার্যত পরস্পরের বিপরীত প্রক্রিয়া। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখবো। 2 নম্বর কোশ্চেন বলতে যে আপতিত আলোর শক্তি কোনো ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষা কম হলে, আলোক তড়িৎ যে কার্য অপেক্ষক যেটা আমরা বলছি কম হলে, ঠিক আছে, ওই ধাতুর তল থেকে কোনো ইলেকট্রন নির্গত হতে পারে না। গাণিতিকভাবে উক্তিটির সত্যতা যাচাই করতে বলছে যে আপতিত আলোর যে শক্তিটা, সেই শক্তিটা ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষা কম। তাহলে যে শক্তিটা ফোটন বয়ে নিয়ে আসছে, সেই যে শক্তি, সেই শক্তিটা যদি কার্য অপেক্ষা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন নির্গত হবে না। সেটা গাণিতিকভাবে আমাকে দেখাতে হবে। তো আমরা জানি আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ কি, হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার সমান হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো, যেখানে ডাব্লিউ জিরোটা হচ্ছে কার্য অপেক্ষক, নিউটা হচ্ছে কম্পাঙ্ক, এসটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ভি ম্যাক্স হচ্ছে কার গতিশক্তি, ইলেকট্রনের ভর। তাহলে এখন এই ক্ষেত্রে কি বলছি যে এই যে শক্তি যেটা বই নিয়ে আসছে, সেই শক্তিটা কি কার্য অপেক্ষা কম হয়েছে। তাহলে কার্য অপেক্ষকের থেকে যদি কম হয়, তাহলে এইচ নিউ লেস দেন ডাব্লিউ জিরো, সেটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এখন যদি এইচ নিউ লেস দেন ডাব্লিউ জিরো হয়, তাহলে এইচ নিউটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ডাব্লিউ জিরোটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে এই যে পার্টটা, এটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার, এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এটা নেগেটিভ বলতে আমি কি, এমটা কখনো তো নেগেটিভ হতে না, ভি ম্যাক্সের স্কোয়ার এটা কি হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ। কিন্তু এটা কি কখনো নেগেটিভ হতে পারে, বেগ ঋণাত্মক যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে বেগের স্কোয়ারটা কি হবে, সব সময় কি হবে, একটা ধনাত্মক হবে, কিন্তু এটা ঋণাত্মক হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, কোনো ইলেকট্রন নির্গত হতে পারে না, সেটাই হবে। কারণ কি, ইলেকট্রন নির্গত হলে কি হচ্ছে, বেগের স্কোয়ারটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, বাস্তবে কখনোই সম্ভব নয়, এটা ঋণাত্মক হতে পারে না। তাই এই ক্ষেত্রে কি হচ্ছে, কোনো রকম কোনো ইলেকট্রন নির্গত হবে না, সেটা বোঝানো হচ্ছে। এইচ নিউটা হচ্ছে কম, কার্য অপেক্ষকটা বেশি। কার্য অপেক্ষক যদি বেশি হয়, তাহলে এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরোটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, জিরোর থেকে ছোট মানে কি নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি, এই যে হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার, এটা কি হচ্ছে, নেগেটিভ, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি, ভি ম্যাক্সের স্কোয়ারটা কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। ভি ম্যাক্স যদি নেগেটিভ হয়, ভি ম্যাক্সের স্কোয়ারটা কি পজিটিভ হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে পুরো একটা রাশি কি হচ্ছে, তার বর্গ নেগেটিভ হয়ে যাচ্ছে, যা বাস্তবে সম্ভব নয়। তার জন্য কি হচ্ছে, এক্ষেত্রে কোনো রকম কোনো ফটো ইলেকট্রন নিঃসরণ হবে। তাহলে এই পার্টটা কি হবে, জিরো, সেটা এখানে বলা হচ্ছে। এক্ষেত্রে বলছে একটি ফোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান, এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত হবে। একটা ফোটন আর একটা আলফা কণার গতিশক্তিটা সমান বলে দিয়েছে। এবার বলছে ডি ব্রগলি যে তরঙ্গ দৈর্ঘ্য, তাদের অনুপাতটা কত হবে। তো আমরা জানি ল্যামডা সমান হচ্ছে এইচ বাই পি, ডি ব্রগলির থিওরি অনুযায়ী, হাইপোথিসিস প্রকল্প যেটা, ল্যামডা সমান এইচ বাই পি সমান হচ্ছে এইচ বাই এম ভি। তাহলে এইচ বাই রুট ওভার 2 mv কীভাবে পেলাম, ই সমান গতিশক্তি, ই সমান কি হাফ এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে এম ভি স্কোয়ার সমান কি 2 ই, এম স্কোয়ার ভি স্কোয়ার কী করলাম, উভয় পাশে এম গুণ করলে এটা এম স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে এম গুণ করেছি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার সমান 2 mই। এম ভি সমান কি পাচ্ছি আমি, রুট ওভার 2 mই। তাহলে এখানে কি করলাম, এই মানটা এম ভি এর জায়গায় যে মানটা আছে সেটা বসিয়ে দিলাম। তাহলে এইচ বাই রুট ওভার 2mই আমি পাচ্ছি। তাহলে এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ল্যামডা প্রপোর্শনাল টু কি হচ্ছে, 1/√m, কারণ কি গতিশক্তিটা সমান, তাহলে ইটা যদি সমান হয়ে যায়, তাহলে উভয়ের পক্ষে এইচ আর ইয়ে যে সমান হয়ে যাচ্ছে, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু রুট ওভার 1/m আমি বলতে পারি। তাহলে ল্যামডা পি বাই ল্যামডা আলফা যদি আমি করি, তাহলে এক্ষেত্রে কি পাবো, তাহলে ল্যামডা পি, তাহলে নিচে কি এমপিটা থাকবে, এমপি রুট ওভার এমপি, আর আলফাটা নিচে করেছি ল্যামডা আলফা, তাহলে আলফা এম আলফাটা কি হবে, উপরে উঠে যাবে।
ঠিক আছে, তাহলে রুট ওভার এম আলফা বা এমপি। এখন আলফা কণার যে ভর, আলফা কণার ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ, প্রোটনের ভরের 4 গুণ। তাহলে আমি কি লিখতে পারি, এম আলফার জায়গায় 4 এমপি লিখতে পারি, 4 এমপি বা এমপি, এমপি এমপি কেটে চলে গেল। তাহলে কি হচ্ছে 4 এর রুট করলে কি হবে 2 হবে, 2/1। তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা পি ইউজ টু ল্যামডা আলফা সমান হচ্ছে 2:1। তাহলে এই ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অনুপাত কত হবে, 2:1 হবে। ঠিক আছে, এই সূত্রে অ্যাপ্লাই করলাম, গতিশক্তি সমান, গতিশক্তি এটা সমান, তাহলে এইচ আর ই কনস্ট্যান্ট হয়ে গেলো, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m। সেই ফর্মুলা ইউজ করে ল্যামডা পি বাই ল্যামডা আলফা করলাম। এক্ষেত্রে ল্যামডা আর পি যদি করি তাহলে এমটা কত, এমপিটা কী হবে, প্রোটনের ক্ষেত্রে যেটা নিচে থাকবে আর আলফার ক্ষেত্রে নিচে করেছে সেটা উপরে চলে যাবে, সেটাই করা হলো। আর এখানে যে ভরটা, আলফা কণার ভরটা হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ, সেটাই করা আছে, প্রোটনের ভরের 4 গুণ করা আছে। তাহলে 4 এখান থেকে 2:1 আমি পাচ্ছি। এখানে বলছে যে একটি প্রোটন একটি আলফা কণাকে স্থির অবস্থা থেকে একই বিভব প্রভেদ প্রয়োগ করে ত্বরান্বিত করা হলো, একই বিভব প্রভেদ প্রয়োগ করে ত্বরান্বিত করা হলো, এদের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অনুপাত কত হবে। তাহলে প্রোটন আর আলফা কণা স্থির অবস্থা থেকে কি হচ্ছে, একই বিভব প্রভেদ প্রয়োগ করা হচ্ছে, এদের ত্বরান্বিত করা হচ্ছে, এদের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাতটা কত হবে। তাহলে ই সমান হাফ এমভি স্কোয়ার, গতিশক্তি সমান আমরা কি জানি হাফ এমভি স্কোয়ার। তাহলে এখান থেকে কি করলাম, সেম একইভাবে আগের মতো এমপি সমান আছে √2mE, এটা আমি বের করলাম। তাহলে ল্যামডা সমান কি h/mv, আমরা জানি এমভি এর জায়গায় মানটা কত, এটা বসিয়ে দিলাম। এখন আমরা একটা জিনিস জানি, কোনো একটা আধানকে, কিউ আধানকে যদি স্থির অবস্থা থেকে ভি বিভব প্রভেদ প্রয়োগ করে ত্বরান্বিত করা হয়, তাহলে গতিশক্তি ই সমান কি লিখবো আমরা, কিউ ভি। ইলেকট্রনের ক্ষেত্রে ইভি লিখেছিলাম, ইলেকট্রন ভোল্ট হয়েছিল, এখানে কোনো একটা কিউ আধান যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তি ই সমান হচ্ছে কিউ ভি হবে, কিউ ভি, ভিটা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে এই ক্ষেত্রে ই সমান হচ্ছে কিউ ভি, এই যে সূত্র আমরা পেয়েছি, এই সূত্রে এম এর জায়গায় আমি কি লিখতে পারি, কিউ ভিটা লিখতে পারি। তাহলে এম এর জায়গায় আমি কি করেছি, এখানে কিউ ভিটা লিখে দিয়েছি, এর জায়গায় আমি কি করেছি, কিউ ভিটা এখানে লিখে দিয়েছি। তাহলে ল্যামডা সমান হচ্ছে h/√2m কিউ ভি আমি পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো, এখন আমি দেখতে পাচ্ছি যে এই ভিটা কি হচ্ছে, একই করা হয়েছে। ঠিক আছে, একই বিভব প্রয়োগ করা হচ্ছে দুজনের ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে এবং আলফা কণার ক্ষেত্রে কি বিভবটা একই, তাহলে বিভবটা একই আছে, এইচটা তো কনস্ট্যান্ট একই আছে, দুই তো কনস্ট্যান্ট আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এইখান থেকে এখানে ল্যামডা প্রপোর্শনাল টু কি হবে, 1/√m কিউ। তাহলে কার কার উপর ডিপেন্ড করছে ল্যামডাটা, এম এর উপর আর কিউ এর উপর, অর্থাৎ আধানের উপর। ঠিক আছে, এখন কি করলাম, ল্যামডা পি অর্থাৎ প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর ল্যামডা আলফা, আলফা কণার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে এই সূত্র অনুসারে এম পি আর কিউ পিটা কি হবে, কিউ পি নিচে থাকবে, এম পি আর কিউ পি, ঠিক আছে, নিচে থেকে গেল। ল্যামডা আলফা, আলফা কণার ক্ষেত্রে কি হবে, এম আলফা কিউ আলফাটা কি হবে, উপরে চলে যাবে। এটা হচ্ছে আলফা কণার ভর, এটা হচ্ছে তোমার হচ্ছে আলফা কণার আধান যেটা। এখন দেখো ভরটা, আলফা কণার ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ, তাহলে 4 লিখেছি, ঠিক আছে, 4 গুণ। আর আধান যেটা, আলফা কণার আধান কিউ আলফা, যেটা আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ, প্রোটনের আধানের দ্বিগুণ, তাহলে 2/1 লিখলাম, এটা অনুপাত দুটো। ঠিক আছে, এখানে সেটাই করা হচ্ছে। এবার 4 দুগুণে 8 পাচ্ছি, √8। ঠিক আছে, √8 যদি বর্গমূল করি 2√2 পাবো আমরা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ল্যামডা পি ইউজ টু ল্যামডা আলফা সমান আমি পেলাম 2√2 1, এটা আমি পেলাম যখন কি করছে, একে বিভব প্রভেদ চালনা করেছে। আগেরটা ঠিক অন্যরকম পেলাম, এই ক্ষেত্রে ঠিক আছে অন্যরকম একটা পেলাম, দুটো আলাদা আলাদা কোশ্চেন। এক্ষেত্রে কি কোশ্চেন বলছে, একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হলে ইলেকট্রনটি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। তাহলে তার গতিশক্তিটা কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেলে ইলেকট্রনটি যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সেটা অর্ধেক হয়ে যাবে। তো আমরা একটা ফর্মুলা জানি, ল্যামডা সমান h/√2m, ল্যামডা সমান h/√2mE, যেখানে ইটা হচ্ছে গতিশক্তি। এবার বলছে যে গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেলে ইলেকট্রনটি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। এখন ধরে নিলাম যে প্রথম ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা 1, দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে ল্যামডা 2। তাহলে ল্যামডা 1/λ2 যদি আমি করি, তাহলে এখান থেকে এই যে সমীকরণ থেকে আমি কি পাচ্ছি, এমটা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রনটা একই আছে, এইচটা কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, তাহলে √E1/E2 আমি পাচ্ছি। ল্যামডা 1/λ2 যদি আমি করি তাহলে √E2/E1 আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে ছিল ল্যামডা 1, দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে কত, ল্যামডা 2। তাহলে √E2/E1 পাচ্ছি আমি, কারণ কি ল্যামডা প্রপোর্শনাল টু 1/E, প্রপোর্শনাল √1/E। তাহলে এই ক্ষেত্রে ল্যামডা 1 যদি উপরে থাকে E1টা নিচে থাকবে, ল্যামডা 2 যদি নিচে থাকে E2টা উপরে থাকবে, সেটাই হলো।
তাহলে এখন দেখো ল্যামডা টুটা কত হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। তাহলে ল্যামডা টুটা কত, অর্ধেক, ল্যামডা ওয়ানের অর্ধেক, তাহলে ল্যামডা 1/2 লিখেছি, এটা যা ছিল তাই রাখলাম। তাহলে এখান থেকে ল্যামডা ওয়ান কেটে চলে যাচ্ছে, থাকছে কত 2, নিচে 2টা উপরে চলে যাবে, সেটাই করা আছে। 2 সমান √E2/E1 করা হলো, ওই পক্ষে বর্গ করে দিলাম, তাহলে কত হলো, এটা 4, এটা কত E2/E1, ঠিক আছে, ওই পক্ষে বর্গ করে দিলাম। তাহলে E2/E1 সমান হচ্ছে 4/1, আমি 1 নিলাম, একটা 4/1 করতেই পারি আমি। এবার কি করছে, কত বৃদ্ধি না হ্রাস করতে হচ্ছে, তাহলে E2 মাইনাস E1 করলাম আমি, E2 মাইনাস নিচের E1/E1 ইন্টু 100 দিয়ে আমি গুণ করে দিলাম পার্সেন্টেজ করার জন্য। তাহলে E2 মাইনাস E1/E1, নিচের E1টা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সেম একই করতে হবে আমাকে, 4 মাইনাস নিচের একটা কি হতে বিয়োগ করতে হবে, নিচে 1 যেটা ছিল ইন্টু এত, তাহলে 300, ঠিক আমি পাচ্ছি কত 300 এত শতাংশ বা 300%। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি কতটা বৃদ্ধি করতে হচ্ছে, 300% বৃদ্ধি করতে হচ্ছে। E2 মাইনাস E2 দ্বিতীয় ক্ষেত্রের গতিশক্তি E2 মাইনাস E1/E1, তাহলে কত শতাংশ বৃদ্ধি করতে হচ্ছে, 300% বৃদ্ধি করতে হচ্ছে। তাহলে বৃদ্ধি করলে কি হবে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য যেটা আগের তুলনায় কি হবে, অর্ধেক হয়ে যাবে, আগের তুলনায় কি হবে, অর্ধেক হয়ে যাবে, এটাই করা হলো। এখানে বলছে যে একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে গতিশক্তি দ্বিগুণ হয়ে গেলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে। তাহলে আমরা ফর্মুলাটা জানি, ল্যামডা সমান h/√2mv, এটা হচ্ছে গতিশক্তি। এখন কি λ2/λ1 করলাম, ঠিক আছে, λ2/λ1, তাহলে কি হবে, √E1/E2 হবে, ঠিক আগের মতোই। তাহলে √E1/E2, E2টা কত বলেছে, মুক্ত গতিশক্তি দ্বিগুণ, তাহলে E2টা কত হচ্ছে 2E1 করে দিলাম, তাহলে 1/√2 হয়ে যাচ্ছে, 1/√2 হয়ে যাচ্ছে, তাহলে λ2 সমান হচ্ছে λ1 ইন্টু 1/√2। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা কত গুণ হয়ে যাচ্ছে, λ1 ইন্টু 1/√2, তাহলে প্রাথমিকের তুলনায় 1/√2 গুণ হচ্ছে। গতিশক্তি দ্বিগুণ করলে সেক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য λ2টা হচ্ছে প্রাথমিকের কত 1/√2 গুণ হয়ে যাচ্ছে, 1/√2 গুণ λ1 ইন্টু 1/√2 গুণ, সিম্পল জিনিস। এবার বলছে পদার্থ তরঙ্গ এবং আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য কি, পদার্থ তরঙ্গ আলোক তরঙ্গ। বলছে কোনো মাধ্যমে আলোক তরঙ্গের বেগটা কি থাকে, ধ্রুবক থাকে, এটা আমরা জানি, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোর বেগটা কি হচ্ছে, ধ্রুবক থাকে। কিন্তু পদার্থ তরঙ্গের বেগ গতিশীল কণাটির বেগের উপর নির্ভরশীল। পদার্থ তরঙ্গ যেটা থাকে সেক্ষেত্রে গতিশীল কণাটির বেগের উপর নির্ভরশীল, সেই বেগ যেরকম হবে সেরকম সেই ক্ষেত্রে কি পদার্থ তরঙ্গের বেগটা সেরকম হবে। কিন্তু আলোর ক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা মাধ্যমের মধ্যে যেমন হচ্ছে শূন্য মাধ্যম থেকে যদি কোনো একটা প্রিজমের মধ্যে প্রবেশ করে, তাহলে প্রিজমের মধ্যে প্রবেশ করার সময় কি হচ্ছে, তার বেগটা হ্রাস পাবে, এবং সেই ক্ষেত্রে কি হবে, বেগটা কিন্তু এই প্রিজমের মধ্যে দিয়ে যতক্ষণ যেতে থাকবে প্রিজমটা পুরো বরাবর কি হবে, বেগটা একই থাকবে। কিন্তু পদার্থ তরঙ্গের ক্ষেত্রে কোনো একটা পদার্থ তরঙ্গের ক্ষেত্রে বেগটা যেটা হচ্ছে গতিশীল কণাটার বেগের উপর নির্ভরশীল, বেগটা যেরকম ভাবে হবে সেরকম, বেগটা যদি কোনো একটা মাধ্যমে কি হচ্ছে আসতে গেল, তারপর আবার জুড়ে গেল, আসতে গেল, সেই ক্ষেত্রে কি হচ্ছে, তরঙ্গের বেগটাও কি হবে, এভাবে পরিবর্তিত হতে থাকবে। তারপরের কি কোশ্চেনটা বলছে যে একটি ফোটনের শক্তি ই, একটি ফোটনের গতিশক্তি ফোটনটির শক্তির সমান। একটা ফোটনের শক্তি হচ্ছে ই বলে দিচ্ছে একটা প্রোটনের গতিশক্তি, একটা প্রোটনের গতিশক্তি ফোটনটির শক্তির সমান, প্রোটনের যে গতিশক্তি সেটা হচ্ছে ফোটনের শক্তির সমান। এবার বলছে যে ফোটনটির সংশ্লিষ্ট তরঙ্গদৈর্ঘ্য এবং প্রোটনটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λ1 λ2 হলে λ2/λ1 অনুপাতটি ই এর কোন ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে সেটা আমাকে দেখাতে হবে। তাহলে ফোটনের শক্তি বলে দিয়েছে, প্রোটনের গতিশক্তি আর ফোটনের যে শক্তি সেই দুটো হচ্ছে সমান বলে দিয়েছে। ফোটনের যেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য λ1, প্রোটন যেটা আছে তার তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে λ2। λ2/λ1 এর অনুপাতটা কত সেটা ই এর সাথে কিভাবে নির্ভর করছে সেটা আমাকে দেখাতে বলছে। তাহলে ফোটনের ক্ষেত্রে যে শক্তি ই সমান এইচ নিউ আমরা জানি, নিউটাকে কি c/λ1 লিখে দিলাম, ফোটনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে λ1 সেটা বলে দিয়েছে, তাহলে c/λ1 ধরে নিলাম, λ1টা কত hc/e পেলাম। প্রোটনের ক্ষেত্রে আমরা কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য λ2 সমান h/p ধরলাম, পিটা কি √2m কিভাবে পাবো, এখানে সেটা করা আছে ঠিক আগের মতোই, আবার সেম একই জিনিস, হাফ এম ভি স্কয়ার গতিশক্তি সমান হচ্ছে ই, সেখান থেকে কি ভরবেগ নির্ণয় করা হচ্ছে, সেম একই জিনিস প্রসেস, একই জিনিস বারবার করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে λ2 পেয়ে গেলাম। এখন কি করলাম, λ1/λ2 যদি আমি করি তাহলে hc/e এটা বসালাম, আর λ2 জায়গায় h/√2m বসালাম, তাহলে h কেটে চলে গেল, ঠিক আছে, h কেটে চলে গেল, থাকলো কি এই যে √2m, এটা কি হবে, নিচেরটা কি উপরে উঠে যাবে, ইটা নিচে
যেটা আছে থাকলো, তাহলে সি ইন্টু √/2 বাই ই থেকে গেল। এখন কি রুট ই আর এখানে কি শুধু ই, তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে একটু যদি করি তাহলে এখানে কি হবে রুট ই পাবো আমরা, তাহলে এখানে রুট ই এখানে ই, তাহলে ইটাকে যদি আমি করি রুট ই ইন্টু রুট ই, তার মানে দুটো রুট ই, এখানে একটা রুট ই কেটে চলে গেল, তাহলে কি নিচে থাকছে কত √/ই আমি পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে সি ইন্টু √/2m বাই রুট ই পাচ্ছি আমি। এই ক্ষেত্রে কি করলাম, λ2/λ1 করে দিলাম, ঠিক আছে, λ1/λ2 ছিল, উল্টে দিলাম, তাহলে λ2/λ1 সেই ক্ষেত্রে কত হলো √/ই বাই সি ইন্টু √/2m হয়ে গেলো, উল্টে গেল জিনিসটা। তাহলে এই ক্ষেত্রে দেখো সিটা হচ্ছে কনস্ট্যান্ট, এমটাও কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে কি লিখতে পারি λ2/λ1, এটা প্রপোর্শনাল টু √/ই লিখতে পারি আমি, প্রপোর্শনাল টু √/ই। এটা আমাকে বলতে চেয়েছিল কিরকম, কোন ঘাতের সাথে সমানুপাতিক, ই এর অর্ধেক দেখা যাচ্ছে, ঠিক আছে, হাফ, λ2/λ1 প্রপোর্শনাল টু e⁻², তাহলে এটা আমাকে বের করতে বলেছিল, এটা আমি বের করে দিলাম খুব সহজে সুন্দরভাবে। এরপরে যেটা বলছে, একটি ধাতুপৃষ্ঠে λ1 λ2 তরঙ্গদৈর্ঘ্যে আলো পড়লে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হয় যথাক্রমে k1 ও k2। তাহলে λ1 তরঙ্গদৈর্ঘ্যে আলো যদি পড়ে তাহলে গতিশক্তি হচ্ছে হলো k1, আর λ2 তরঙ্গদৈর্ঘ্যে যদি আলো ফেলা হয় সেটা ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে k2। যদি λ1 সমান হচ্ছে 3λ2, তাহলে λ1 যে তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে λ2 এর 3 গুণ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা হচ্ছে k1 লেস দেন k2/3, তাহলে গতিশক্তি k1 লেস দেন k2/3 এটা আমাকে দেখাতে হবে। তাহলে λ1 সমান যদি 3λ2 হয়, λ1 সমান হচ্ছে 3λ2, তো এই জিনিসটা আমাকে দেখাতে হবে যে k1টা হচ্ছে ছোট k2/3 থেকে, এটা আমাকে দেখাতে হবে। এখন আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ আমরা জানি E সমান hν - W0, এটা কি গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি, ফটো ইলেকট্রন যেটা তার গতিশক্তি। এখন λ1 তরঙ্গদৈর্ঘ্যের জন্য আমি কি করতে পারি, এখানে k1 লিখতে পারি গতিশক্তিটাকে, k1 কাইনেটিক এনার্জি, k1 লিখলাম আমি, এর জায়গায় k1 লিখলাম আমি hν1 - W0, hν1 - W0, ν1 কম্পাঙ্কটাকে আমি c/λ1 লিখতে পারি আমি, সেটা লিখলাম আমি -W0। λ2 এর জন্য হচ্ছে k2 সমান হচ্ছে hν2 - W0, কার্য অপেক্ষক একই থাকবে, hc/λ2 -W0 হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি করলাম, এখানেও কি করলাম 3 দিয়ে ভাগ করেছি, এই পাশেও 3 দিয়ে যদি আমি ভাগ করি কি পাচ্ছি, k2টাকে k2 সমান আমি পেয়েছি hc/λ2 -W0, একে কি করলাম 3 দিয়ে ভাগ, এই উভয় পাশে 3 দিয়ে ভাগ করছে, তাহলে k2/3 hc/3λ2 -W0/3, এই জিনিসটা আমি পাচ্ছি k2/3 বা hc/3λ2 -W0/3। এখন কি করলাম k1 - k2/3, এই যে k1 পেয়েছি এটা মাইনাস k2/3 যদি করি আমি কি পাচ্ছি, k1 এর মান কত পেয়েছি hc/λ1, hc/λ1 -W0 ছিল সেটা লিখলাম, মাইনাস এখানে কি hc/3λ2 W0/3 হবে, বিয়োগ করছি, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করলাম hc/λ1 আর যেটা ছিল এটা এক পাশে নিয়ে এলাম, এটাকে এক পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে W0/3 -W0 সেটাই করা হলো। এরপরে কি করব, এখন দেখতে পাচ্ছি λ1 সমান, আমি দেখতে পাচ্ছি যে এই যে λ1 সমান কত 3λ2, λ1 সমান হচ্ছে 3λ2, এর আমাকে বলে দিয়েছে, তাহলে মানটা বসিয়ে দিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে hc/3λ2, hc/3λ2 কেটে চলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এখানে এই দুটো থেকে বিয়োগ করে আমি কত পাচ্ছি -2W0/3 পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে -2W0/3, তাহলে -2W0/3 পাচ্ছি, এটা মাইনাস আসতে মানে কি 0 থেকে ছোট, 0 থেকে ছোট, তার মানে k1 এর থেকে কোনটা বড়, k1 এর থেকে k2/3 এটাই বড়, তাহলে k1 লেস দেন k2/3, k1 লেস দেন k2/3, যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা কি হচ্ছে k1টা ছোট k2/3 থেকে, সেটা আমাকে প্রমাণ করতে বলেছিল, এটা আমি প্রমাণ করে দিলাম। এর পরের যে কোশ্চেনটা কি বলছে, বলছে একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান, কার গতিশক্তি বেশি, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যটা সমান বলে দিয়েছে প্রোটন আর ইলেকট্রনের, গতিশক্তিটা কার বেশি হবে, তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান আমরা কি জানি h/√2me। প্রোটনের ক্ষেত্রে যদি আমি দেখি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য h/√2me, mp ep আমি লিখবো, প্রোটনের ভর আর প্রোটনের গতিশক্তি। আর ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডা ই সমান হচ্ছে h/√2me e লিখলাম আমি। এখন কি বলছে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যটা কি হচ্ছে সমান, যদি সমান হয় তাহলে ল্যামডা পি আর ল্যামডা ই সমান হবে, তাহলে এই দুটো করলাম, করার পর কি করলাম মানগুলো বসিয়ে দিচ্ছি, মানগুলো বসিয়ে দিলাম, এইচ কেটে চলে গেল, এখানে কি হচ্ছে
টু যেটা √2 কি হলো, কেটে চলে গেল। থাকবে কি এমপি ইপি আর এমই ইপি ই। তাহলে ওই পাশে যদি আবার বর্গ করে দিই, বর্গ করে দিলে এমপি ইপি সমান হচ্ছে এমই ইপি থাকবে 1/, সেটা কি 1/, উপর এটা উপরে দিলে এটা উল্টে দিলে কি হবে, এখান থেকে আমি এমপি ইপি সমান হচ্ছে এমই ই পাবো আমি, সেটা আমি লিখেছি। এখন কি করলাম, ইই/ইপি করলাম, ইই/ইপি, এই ইপিটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এমপি/এমই। এখন দেখো প্রোটনের ভর ইলেকট্রনের ভরের থেকে বেশি, প্রোটনের ভর হচ্ছে ইলেকট্রনের ভরের থেকে বেশি। তাহলে প্রোটনের ভর যদি ইলেকট্রনের ভরের থেকে বেশি হয় তাহলে ইই গ্রেটার দেন ইপি হবে, অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি বেশি, প্রোটনের গতিশক্তি হচ্ছে কম। ইলেকট্রনের গতিশক্তি প্রোটনের গতিশক্তি থেকে বেশি। তাহলে দুটো সমান বলেছে, সমান করে দিলাম, এইচ কেটে গেল, √2 কেটে চলে গেল, থাকছে কি 1/√MP ইপি, এখানে কি 1/√MEE। তাহলে কি হচ্ছে, বর্গ করে দিলে কি উভয় পক্ষে রুটটা উড়ে চলে যাবে, আবার 1/1 আছে, তার মানে কি এটাকে আমি সমানও করে দিতে পারি, উল্টে দিতে পারি দুটোই। তাহলে এই জিনিসটা পেলাম, এখান থেকে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের গতিশক্তিটা হচ্ছে বেশি প্রোটনের থেকে। একটি ফোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান, কার মোট শক্তি বেশি। এখানে কিন্তু গতিশক্তির কথা বলেনি, এখানে বলেছে মোট শক্তি কার বেশি, একটি ফোটন আর একটি ইলেকট্রন। তাহলে এখানে ফোটনের ক্ষেত্রে শক্তি যেটা হয় আমরা জানি ই সমান এইচ নিউ, তাহলে ইপি দিয়ে লিখলাম, ফোটনের যে শক্তিটাকে ইপি সমান হচ্ছে এইচ নিউ। নিউটাকে আমি কি লিখতে পারি, এই c/λ, নিউটা কি c/λ লিখতে পারি, সেটা করা হলো। আর যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রন ভর যদি এম হয়, ভি বেগে যদি গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/m ভি লিখবো আমি। এখান থেকে এম সমান কত পাবো, h/λ/v, এমটাই দিয়ে গেল, ল্যামডাটা নিচে নেমে গেল, তাহলে h/λ/v। তাহলে এম ভরে ইলেকট্রনের মোট গতিশক্তি ই যদি আমি লিখি, মোট গতিশক্তি, মোট শক্তি যেটা, গতিশক্তি না মোট শক্তি, সেটা হচ্ছে হাফ, ই সমান হচ্ছে mc²। গতিশক্তি হলে হাফ mv², সেটা আমরা লিখছিলাম। এক্ষেত্রে কি বলছে, মোট শক্তি, এখানে বলেছে মোট শক্তি, মোট শক্তি ই সমান কি mc²। কার সূত্র হচ্ছে আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ সূত্র আছে, ই সমান mc², সেই সূত্র অনুসারে ই সমান হচ্ছে mc², আমি লিখলাম, ঠিক আছে, mc² লিখলাম। তাহলে ই সমান হচ্ছে hc²/λv, hc²/λv, সেটাই আমি পেলাম এখান থেকে। এম এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, hc²/λv। এখন দেখো কি বলেছে, এই দুজনের মধ্যে কার মোট শক্তি বেশি। তাহলে এখন কি করলাম, ইই/ইপি করছি, ইই/ইপি, ইলেকট্রনের মোট শক্তি বাই ফোটনের মোট শক্তি। তাহলে এটা কত পেয়েছি, hc²/λv, মান বসিয়ে দিলাম। এই ক্ষেত্রে কি, ফোটনের ক্ষেত্রে কত পেয়েছি, hc/λ, সেটা বসিয়ে দিলাম। তাহলে এইচ সি কেটে চলে যাচ্ছে, ল্যামডা কেটে চলে যাচ্ছে, এখানে একটা সি থেকে যাচ্ছে, এখানে ভি থেকে যাচ্ছে, c/v। এখন কি, সি আলোর গতিবেগ বেশি, আলোর গতিবেগ বেশি একটা ইলেকট্রনের বেগের তুলনায়, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, c/v গ্রেটার দেন 1, অর্থাৎ অর্থাৎ ইলেকট্রনের মোট শক্তি বেশি ফোটনের থেকে, ঠিক আছে, ইলেকট্রনের গতিশক্তি মোট শক্তি ফোটনের থেকে বেশি, গ্রেটার দেন ইপি আমি পাচ্ছি, ঠিক আছে। বলছে এক্স রশ্মি বা গামা রশ্মি দিয়ে আলোক তড়িৎ ক্রিয়া ঘটানো সম্ভব হয় না কেন, এক্স রশ্মি বা গামা রশ্মি দিয়ে আলোক তড়িৎ ক্রিয়া ঘটানো সম্ভব হয় না কেন। তো তার কারণ বলছে যে দৃশ্যমান আলো বা অতিবেগুনি রশ্মির ক্ষেত্রে ফোটনের শক্তি অপেক্ষাকৃত কম। এই যে ফোটনগুলো নির্গত হচ্ছে সেখান থেকে, দৃশ্যমান আলোর ক্ষেত্রে যে ফোটনগুলো আসে সেগুলো হচ্ছে শক্তিটা কি হচ্ছে, অপেক্ষাকৃত কম। এই রশ্মিকে ধাতুপৃষ্ঠে ফেললে ফোটনটি বিলুপ্ত হয় এবং তার সব শক্তি সংগ্রহ করে ইলেকট্রন ধাতু থেকে নিঃসৃত হয়েছে। এই ঘটনা আলোক তড়িৎ ক্রিয়া, অর্থাৎ এই ক্ষেত্রে যে ফোটনগুলো আসছে দৃশ্যমান আলো বা অতিবেগুনি রশ্মির ক্ষেত্রে, সেই ফোটনের শক্তিটা হচ্ছে কম, এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে, ফোটনের শক্তিটা হচ্ছে কম, আর ফোটনের শক্তিটা হচ্ছে কম এক্ষেত্রে। আর এক্ষেত্রে কি, যে শক্তিটা আসে সেই শক্তিটা কি হচ্ছে, ইলেকট্রন সংগ্রহ করে নিচ্ছে, শুষে নিচ্ছে, এবং ফোটনটি কি হয়ে যাচ্ছে, ধাতুপৃষ্ঠে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রন নিঃসৃত হচ্ছে। এই ঘটনা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এবার এক্স রশ্মি বা গামা রশ্মির ক্ষেত্রে যে ফোটনগুলো আসে সেই ফোটনগুলোর শক্তি হচ্ছে অপেক্ষাকৃত অনেক বেশি, ফোটনগুলোর শক্তি হচ্ছে অপেক্ষাকৃত অনেকটাই বেশি। তো শক্তি অনেক দিক বেশি হওয়ার দরুন কি হচ্ছে, শক্তি এতই বেশি হয় যে ধাতব ইলেকট্রন যেগুলো আছে সেগুলো ততটা পরিমাণ শক্তি শোষণ করতে পারে না, ঠিক আছে, ওই যে শক্তির পুরোটা শোষণ করতে পারে না, তাহলে ফোটনটা বিলুপ্ত হয় না। এই ঘটনাটি আলোক তড়িৎ ক্রিয়া নয়, একে কম্পন বিক্ষেপণ বলা হয়। এই যে এক্ষেত্রে এক্স রশ্মি বা গামা রশ্মি যদি ফেলা হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে,
যে ধাতব যে ইলেকট্রন আছে যেগুলো সে কি করছে ফোটনটা যে পুরো শক্তিটা শোষণ করতে পারছে না, তার জন্য কি হচ্ছে ফোটনটা বিলুপ্ত হচ্ছে না। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কম্পটন বিক্ষেপণ বলছে, কম্পটন স্ক্যাটারিংও বলা হচ্ছে। এখানে বলছে তাপমাত্রার সঙ্গে কোনো গতিশীল কণার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সম্পর্কিত। তাপমাত্রার সাথে কি কোনো সম্পর্ক আছে ডি ব্রগলি যে তরঙ্গদৈর্ঘ্য? তো তার উত্তরে বলছে যে তাপ শক্তি যদি কোনো কণার গতিশক্তির উৎস না হয়, তাপ শক্তি যদি কোনো কণার গতিশক্তির উৎস না হয়, তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য তাপমাত্রার উপর আদৌ নির্ভরশীল করে না। তাহলে তাপ শক্তি যদি কোনো কণার গতিশক্তির উৎস না হয়, তাহলে কোনো একটা কণার যে যাচ্ছে, কোনো একটা বেগে যাচ্ছে, তাহলে তার একটা গতিশক্তি থাকবে। ওই যে বেগ যেটা পাচ্ছে, ওই যে গতিশক্তি যেটা পাচ্ছে, সেটা যদি তাপ শক্তি না হয়ে থাকে, তার উৎস যদি তাপ শক্তি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এই জন্য আলোকতড়িৎ ক্রিয়া, তেজস্ক্রিয় বিকিরণ ইত্যাদির ধরুন নিঃসৃত কণিকাগুলি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সাথে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। তবে যদি কোনো একটা কণা তাপীয় কারণে গতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে কণাটার বেগ ভি এবং চরম তাপমাত্রা টি এর সঙ্গে সম্পর্ক হচ্ছে ভি প্রপোর্শনাল টু রুট টি। যেমন হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভি, সেক্ষেত্রে সি সমান রুট ওভার 3 RT বা NRT বা গামা RT এরকম ধরনের একটা ফর্মুলা পেয়েছিলাম। শব্দের ক্ষেত্রে হচ্ছে রুট ওভার সি সমান রুট ওভার 3 গামা RT এরকম এক ধরনের পেয়েছিলাম ফর্মুলা। তাহলে বেগ সি এর সাথে বা ভি এর সাথে রুট টি আসছে, রুট ওভার টি প্রপোর্শনাল টু রুট টি আসছে। তাহলে এই সূত্র অনুসারে, তাহলে এই ক্ষেত্রে এরকম যদি হয়, তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য আমরা সমান কি জানি, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ভি। ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ভি আমরা জানি। তাহলে ল্যামডা সমান যদি এইচ বাই এম ভি হয়, ভি এর জায়গায় আমি কি করবো, মানটা বসাবো। ভি এর মান কি এখানে যদি বসাই রুট টি বা প্রপোর্শনাল টু যদি আমি করি, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু কি হবে 1/√T। এমনি নর্মালি কি হচ্ছে যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করছে না, কিন্তু যদি কোনো একটা কণা কোথা থেকে শক্তি সংগ্রহ করে, সে গতিশক্তির উৎস যদি তাপ শক্তি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই সূত্র অনুসারে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√T। তাহলে টিটা যত কি হবে কমবে, ল্যামডাটা কি হবে তত বাড়বে, টিটা যত বাড়বে ল্যামডাটা তত কমবে। এরপরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে একটি গতিশীল কণার বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, তাহলে কণাটি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? আমরা একটা জিনিস দেখেছিলাম যে কোনো একটা কণার স্থির ভর আর কার্যকর ভর হচ্ছে সমান। কখন? সেই ক্ষেত্রে কি হচ্ছে, নর্মালি কোনো একটা কণা আলোর কাছাকাছি কোনো গতিবেগে যেতে পারে না, সেই জন্য কি m0 আর mটা সমান বলেছিলাম। সেক্ষেত্রে কার্যকর ভর আর স্থির ভরটা হচ্ছে সমান হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে গতিশীল যে কণাটা, সেই কণাটার বেগটা কত আলোর বেগের কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে কণাটার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কেমন হবে? তাহলে কোনো একটা কণার ভর যদি m0 হয় আর আলোর কাছাকাছি গতিবেগে নিয়ে চলে, তাহলে কার্যকর ভর তার ফর্মুলা m সমান হচ্ছে m0/√1-v²/c², যেখানে ভিটা হচ্ছে কি কণার বেগ আর সিটা হচ্ছে আলোর বেগ। তাহলে এই ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান কি পাবো, h/mv। ল্যামডা সমান হচ্ছে h/mv। এই m এর জায়গায় কি করবো, মানটা বসিয়ে দেবো। m এর জায়গায় মানটা বসিয়ে দিলে আমি পাচ্ছি h/m0। এই m এর জায়গায় মান বসালে m0, ভি যেটা ছিল এটা নিচে ছিল, তার মানে কি এটা উপরে উঠে যাবে। তাহলে √1 - v²/c², এটা কি হবে উপরে উঠে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা সমান আমি পাবো h/m0v √1 - v²/c²। এই ফর্মুলা অনুযায়ী আমরা পাবো। সেই ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য এই সূত্র অনুসারে কাজ করবে। এখানে একটা বলছে যে প্রমাণ করো যে কোনো আলোকতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে নিবৃত্তি বিভব v0 বনাম কম্পাঙ্ক লেখচিত্রের নতি এবং ফটো ইলেকট্রনের তড়িতাধানের গুণফল প্ল্যাঙ্কের ধ্রুবককে নির্দেশ করে। তাহলে আলোকতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে নিবৃত্তি বিভব v0 বনাম কম্পাঙ্ক যে লেখচিত্র, সেই লেখচিত্রের নতি এবং ফটো ইলেকট্রনের তড়িতাধানের গুণফল। তাহলে নতির সাথে কি করছে, ফটো ইলেকট্রন যে আধান, সে আধানের গুণফল কি বলছে যে প্ল্যাঙ্কের ধ্রুবককে নির্দেশ করবে। অর্থাৎ নতি গণিত এখানে যে ইলেকট্রনের আধান ই যদি আমি করি, সেখানে এইচ পাবো, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা এখানে ফর্মুলা জানি, আলোকতড়িৎ সমীকরণ v0 সমান হচ্ছে h-nu - w0। এখান থেকে v0 সমান কি করলাম, h/e, ইটাকে ভাগ করে দিচ্ছি এইদিকে, তাহলে h/e nu - w0/e আমি পাচ্ছি। এখন এটাকে যদি y সমান mx প্লাস c এর সাথে তুলনা করি, mটা কি হয়ে যাবে, নতি হয়ে যাবে h/e, আর cটা কি হবে, ছেদিতাংশ। তাহলে এই জিনিসটাকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে কি পাবো, ঠিক এরকম ধরনের একটা পাবো। নতি যেখানে আছে h/e, এ তো m এর সাথে তুলনা করে h/e নতি আমি পাচ্ছি। আর এখানে ছেদিতাংশ নিচের দিক বলবো, মাইনাস আছে সেই জন্য কি আছে নিচের দিক, প্লাস হলে এখান থেকে ঠিক এভাবে আসতো, সেটা আগে বলা হয়েছিল। নতি কি h/e এর সাথে কি করছি, কার গুণফল, তড়িতাধান। তাহলে ই এর গুণফল, m এর সাথে ই, নতি m
ইন্টু ই, এইচ বাই ই ইন্টু ই, গুণ করলে কত পাবো? এইচ পাবো, অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবকটাই আমি পাচ্ছি। সেটা এখান থেকে আমি প্রমাণ করে দিলাম। এখানে একটা অঙ্ক দিয়েছে, কিরকম অঙ্ক বলছে, আলোকতড়িৎ ক্রিয়ায় একটি পরীক্ষায় কম্পাঙ্ক নিউ এর সঙ্গে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি ই এর পরিবর্তন চিত্রে দেখানো হয়েছে। কম্পাঙ্কের সঙ্গে ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি ই এর চিত্র দেখানো হচ্ছে। চিত্র থেকে কি নির্ণয় করতে বলেছে? 1 নম্বর হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক, 2 নম্বর হচ্ছে কার্য অপেক্ষ, 3 নম্বর হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তো চিত্রটা দেখি। চিত্রটা এরকম দেখানো হচ্ছে, অর্থাৎ এটা কি একটা আলোকতড়িৎ সমীকরণ, সেখানে একটা চিত্র যেখানে ইটা এদিক বরাবর যাচ্ছে আর এদিকে হচ্ছে কম্পাঙ্ক এদিক বরাবর যাচ্ছে। তো এক্ষেত্রে আমাকে বলে দিয়েছে নতি কি এইচ বাই ই কিন্তু নয়, ঠিক আছে। এখানে কি এদিক বরাবর কি যাচ্ছিল? V0 যাচ্ছিল। এখানে কি দিয়েছে? ই দিয়েছে। এখানে কি দিয়েছে? ই দিয়েছে। তার মানে কি এই দিক বরাবর কি যাচ্ছে? ইলেকট্রন ভোল্ট ই ভি জিরো এদিক বরাবর যাচ্ছে কি ভি জিরো শুধু নয়, নতিটা কি এইচ আমাকে বলে দিয়েছে। এই যে জিনিসটা, এই জায়গাটাকে কি নির্দেশ করে? আমাদের প্রারম্ভ কম্পাঙ্ক নির্দেশ করে। বেশ, এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে প্রারম্ভ কম্পাঙ্ক, কার্য অপেক্ষ, প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন আমরা আসি সলিউশনে আসি। তো আমরা সমীকরণ জানি যে ই ভি জিরো সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। আমরা কি করেছিলাম? V0 সমান হচ্ছে কি এইচ বাই ই নিউ মাইনাস ডাব্লিউ জিরো বাই ই। কিন্তু এখানে দেখো এনার্জি যেটা এদিক বরাবর ইটা হচ্ছে জুলে প্রকাশ করেছে, গতিশক্তির ইটাকে হচ্ছে জুলে প্রকাশ করেছে। তার মানে কি উপর দিক বরাবর ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ ইলেকট্রন ভোল্টটাকে জুল, এদিক বরাবর V0 নাই ইভি টাকে প্রকাশ করেছে, উপরের দিক বরাবর ইটাকে ইভি দিয়ে প্রকাশ করেছে, ঠিক আছে। শুধুমাত্র V0 দিয়ে প্রকাশ করেনি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে? ই ভি জিরো ওয়াই সমান হচ্ছে এম এক্স প্লাস সি। ওয়াইটা কি? এদিক বরাবর ই ভি জিরো, অর্থাৎ ই ভি জিরো এদিক বরাবর, সেটাই কি ই এখানে। আর এখানে কি এমটা কত? শুধুমাত্র এইচ, দেখো এইচ, এমটা হচ্ছে এইচ। আর এখানে হচ্ছে কার্য তোমার হচ্ছে গিয়ে ছেদিতাংশ যেটা মাইনাস ডাব্লিউ জিরো, অর্থাৎ ডাব্লিউ জিরোটা নিচে দিক বরাবর, ঠিক আছে। আর এই জায়গায় যেটা কাট করে সেটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। তাহলে এই দুটোকে যদি আমি তুলনা করি তাহলে সেই ক্ষেত্রে নিউ জিরোর যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পাঙ্ক কত? 2.5, তার সাথে কত গুণ হবে? 10^14 হার্জ। তাহলে সেই ক্ষেত্রে আমি পাবো কত? প্রারম্ভ কম্পাঙ্ক 2.5 ইন্টু 10^14 হার্জ আমি পাচ্ছি। এবার আমাকে কি বলেছে? 2 নম্বর বলেছে এখানে কার্য অপেক্ষক। তাহলে কার্য অপেক্ষক এখান থেকে এইটুকুটা কি হবে? W0 হবে, এই তো W0। তাহলে এখান থেকে এইটুকুটা কত হবে? W0। এটা হচ্ছে কার্য অপেক্ষক। তাহলে সেই ক্ষেত্রে কত হবে? -1.5, এখানেও মাইনাস আছে, কত? 1.5 ইন্টু 10^19, 10^19 গুণ আছে, তাহলে এখানে 1.5 ইন্টু 10^-19। তাহলে এই ক্ষেত্রে W0 সমান আমি লিখবো -1.5, মাইনাস W0 সমান -1.5 ইন্টু 10^-19। তাহলে W0 সমান হচ্ছে 1.5 ইন্টু 10^-19 জুল। একে যদি আমি ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করতে যাই, কত দিয়ে ভাগ করতে হবে? 1.6 ইন্টু 10^-19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি করব? ইলেকট্রন ভোল্ট এককে পেয়ে যাব। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10^-19 জুল, এটা আমরা জানি। তাহলে ভাগ করলাম, ভাগ করার পর কত পাচ্ছি? 0.94 ইলেকট্রন ভোল্ট আমি পাচ্ছি। আর কি বলছে? প্ল্যাঙ্কের ধ্রুবক নির্ণয় করতে হবে। প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা আরো একটা সূত্র জানি যে ডাব্লিউ সমান হচ্ছে এইচ নিউ জিরো, কার্য অপেক্ষক সমান হচ্ছে এইচ নিউ জিরো। এই সূত্রটা আমরা আলোকতড়িৎ সমীকরণ, যেটা আইনস্টাইন আলোকতড়িৎ সমীকরণ ছিল, সেখানে আমি পেয়েছিলাম। W0 সমান হচ্ছে এইচ নিউ জিরো। তাহলে এক্ষেত্রে এইচ সমান হচ্ছে W0 বা নিউ জিরো। W0 এর মানটা কত? 1.5 ইন্টু 10^-19, এই যে 1.5 ইন্টু 10^-19, সেটা বসিয়ে দিলাম। নিউ জিরোর মানটা কত? 2.5 ইন্টু 10^14 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 6 ইন্টু 10^-34 জুল সেকেন্ড আমি পাবো, এটা আমি পাবো। তাহলে এই তিনটে জিনিস আমাকে বের করতে বলেছিল, তিনটে জিনিস পেলাম। তাহলে এখানে গ্রাফটা যদি আমি দেখি আরেকবার ভালোভাবে, যে গ্রাফটা এখানে কি এদিক বরাবর V0 ছিল, কিন্তু এখানে জুল এককে প্রকাশ করছে। তার মানে এদিক বরাবর ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এদিক বরাবর ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করছে, অর্থাৎ ইলেকট্রন ভোল্ট, যেহেতু ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা হচ্ছে, শুধুমাত্র V0 যেটা বিভব সেটাকে প্রকাশ করেনি, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য এখানে কি হচ্ছে? নতি এইচ বলেছে, এইচ বাই ই বলেনি। যদি V0 এককে প্রকাশ করতো তাহলে এইচ বাই ই বলে দিত আমাকে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখে গিয়েছে অঙ্কগুলো করতে হবে। খুব সুন্দর সুন্দর অঙ্ক, এগুলো সহজে করা যায়, জাস্ট শুধু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সমীকরণের সাথে তুলনা করলে অঙ্কগুলো করা যাবে।